সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিমুল মেমোরিয়াল নর্থ স্কুল অ্যান্ড কলেজ নবম শ্রেণীর শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা স্বাগত। আজকে নবম শ্রেণী বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা ক্লাসে আমি তোমাদের সাথে আছি জেসমিন খাতুন জেসি। প্রথমে দুটা ছবি দেখা যাচ্ছে। এই ছবি থেকে অবশ্যই অনুমান করতে পারবো যে আজকে কোন অধ্যায়ের উপরে ক্লাস হবে। এখানে মধ্যযুগের অসাধারণ সৌন্দর্য মণ্ডিত দুটা প্রাসাদ। তাহলে মধ্যযুগটা কত উন্নত ছিল এবং মধ্যযুগের স্থাপত্য শিল্পের বিকাশটা কত সুদৃঢ় ছিল এবং কত সুনিপুণ ছিল সেটা থেকে আমরা বোঝার চেষ্টা করব। অধ্যায় সপ্তম, মধ্যযুগের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। শিকন ফল। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা মধ্যযুগের বাংলার আর্থসামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন জানতে পারবে। মধ্যযুগে বাংলার ব্যবসা বাণিজ্যের প্রসার এবং স্থাপত্য ও চিত্রকলার বিকাশে সুলতান ও মুঘল শাসকগণের অবদান মূল্যায়ন করতে পারবে। মধ্যযুগে সুলতানি ও মুঘল শাসনামলে বাংলার ধর্মীয় অবস্থা বর্ণনা করতে পারবে। আলোচ্য বিষয়: সামাজিক ও সাংস্কৃতিক জীবন, মুসলমান সমাজ, হিন্দু সমাজ, অর্থনৈতিক অবস্থা ও বাণিজ্য, স্থাপত্য ও চিত্রকলা। সামাজিক ও সাংস্কৃতিক জীবন। তাহলে সামাজিক ও সাংস্কৃতিক জীবনটা আমরা কোন যুগে পড়ছি? মধ্যযুগের। মধ্যযুগের সামাজিক এবং সাংস্কৃতিক জীবনটা কেমন ছিল এটা ভালোভাবে আমরা বোঝার চেষ্টা করব। মধ্যযুগে বাংলার সমাজ ব্যবস্থায় হিন্দু ও মুসলমান এই দুটি ভাবে বিভক্ত ছিল। মধ্যযুগে সমাজ ব্যবস্থা যেমন একদিকে হিন্দুরা বাস করত, ঠিক ওই একই অবস্থায় একই সমাজ ব্যবস্থায় মুসলমানরা বাস করত। এই দুটো ভাগে বিভক্ত ছিল। এই দুটো ধর্মকে কেন্দ্র করে মধ্যযুগে বাংলার রীতিমতো সমাজ, সংস্কৃতি এবং ধর্ম গড়ে উঠেছে। দুইটা ধর্ম সমানভাবে এই যুগে উত্থান ঘটে এবং সেখানে দুটি ধর্মকে কেন্দ্র করে তাদের সকল সাংস্কৃতিক কার্যক্রম নির্বাচিত হয়। মুসলমান সমাজ। মধ্যযুগে মুসলমানরা ছিলেন সমাজের সর্বোচ্চ মর্যাদার অধিকারী। সেই সময় মুসলমানদের কদর ছিল এবং মুসলমানরা সমাজের সর্বোচ্চ তাদের অগ্রাধিকার ছিল। এবং সেই সময় মুসলমানরা আভিজাত্য একটা প্রতীক ছিল তাদের মধ্যে, এবং তাদের যে আভিজাত্যটা ছিল সেক্ষেত্রে তাদের বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান এবং ধর্মীয় কালচার থেকে বোঝা যায় যে তারা সমাজে অগ্রাধিকার ছিলেন। এবং সে সময় মুসলমানরা যে তাদের ধর্মকে প্রাধান্য রেখে ধর্মকে কেন্দ্র করে তাদের সকল কার্যক্রম পরিচালিত করত। সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে সে সময় মুসলমানরা জুমার নামাজ এবং ঈদের নামাজে খুতবা পাঠ করতেন, অর্থাৎ তারা ধর্মকে প্রাধান্য দিতেন এবং ধর্মীয় ভাবে অত্যন্ত তাদের ধর্মীয় পদক্ষেপগুলো ছিল সুদৃঢ়। জুমার নামাজ এবং ঈদের নামাজে খুতবা পাঠ করতেন। মুসলমান শাসকদের এটা করাটা ছিল তাদের একটা বিশেষ কর্তব্য, অর্থাৎ তারা অনেক পুণ্যকে সামনে রেখে ধর্মীয় রীতিনীতিকে সামনে রেখে তাদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করত। মুসলমান শাসকরা সে সময় এত আভিজাত্য তাদের মধ্যে বিরাজ করত যে তাদের থাকা, খাওয়া, বাসস্থান এগুলো দেখলেই বোঝা যায় যে তারা সমাজ ব্যবস্থার অগ্রাধিকারী ছিলেন এবং তাদের জীবন ব্যবস্থাটা উন্নত ছিল। মুসলমান শাসকরা সে সময়ে জমকালো প্রাসাদে বাস করতেন, অর্থাৎ তাদের প্রাসাদের সৌন্দর্যটা এরকম ছিল যে প্রাসাদের কারুকাজ এবং তাদের সৌন্দর্য দেখলেই বোঝা যেত যে হ্যাঁ, এটা মুসলমান শাসকদের অর্থাৎ সুলতানরা সেখানে বাস করতেন। এবং সেই প্রাসাদের ধরনটা ছিল জমকালো প্রাসাদ। এবং ঐশ্বর্য ও আনুষ্ঠানিকতা ছাড়াও তাদের রাজদরবারে, অর্থাৎ মুসলমান শাসকরা যে দরবারে শাসন করতেন বা রাজদরবার যেখান থেকে পরিচালনা করতেন সেখানে বিভিন্ন জ্ঞানীগুণী, সুফি দরবেশ এবং বিভিন্ন ওলিয়া ওলার ব্যক্তিদের সমাবেশ ছিল, অর্থাৎ তাদেরকে সেখানে সম্মানের সহিত সেখানে আসা যাওয়া হতো এবং সেখানে তারা নিজ নিজ ধর্মের, অর্থাৎ মুসলমানরা যে সুফি দরবেশ জ্ঞানীগুণী ব্যক্তির আসতো সাহিত্য রচনা থেকে শুরু করে ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো চর্চা করার জন্য সেখানে মুসলমানদের রাজ দরবারে তাদের সমাবেশ ছিল।
শাসকগণ জ্ঞান বিজ্ঞান এবং শিল্প সংস্কৃতির উদার পৃষ্ঠপোষক ছিলেন। মধ্যযুগে মুসলমান সুলতানরা যে প্রচুর সাহিত্য প্রতি মানে অনুরাগী ছিলেন, তা থেকে এখানে বোঝা যায় যে তারা যেমন জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক ছিলেন, তেমন শিল্পকলা, স্থাপত্য সংস্কৃতি অর্থাৎ তদানীন্তন সংস্কৃতিগুলোকে ধরে রাখার জন্য রীতিনীতি, অনুষ্ঠান এবং সমাজের অভ্যন্তরে যে ধরনের কৃষ্টি কালচারগুলো ছিল সেগুলো যথোপযুক্ত পালন করার জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতেন। মধ্যযুগে বাংলার মুসলমান সমাজ ব্যবস্থা তিনটা পৃথক শ্রেণীর অস্তিত্ব ছিল। মুসলমান সমাজে মুসলমান হলেও তাদের মধ্যে তিনটা শ্রেণী বিরাজ করত: উচ্চ শ্রেণী, মধ্যম শ্রেণী, নিম্ন শ্রেণী। এই যে তিনটা শ্রেণীতে বিভক্ত ছিল, এক্ষেত্রে তিনটা শ্রেণীর লোকজনের পেশাও ঠিক ওইরকম ভাবে নির্ধারণ ছিল। নিম্ন শ্রেণী বলতে এখানে কৃষক বা তাঁতি, জেলে, কুমার, এই টাইপের শ্রেণীর মধ্যে পড়তো। উচ্চ শ্রেণী অর্থাৎ সমাজে যারা শাসন ব্যবস্থায় সরাসরি জড়িত ছিল তাদের মধ্যে উচ্চ শ্রেণীর মানে তারাই উচ্চ শ্রেণীর মধ্যে বিরাজ করতেন। সৈয়দ উলেমা শ্রেণী সমাজের প্রভাবশালী ছিলেন এবং তাদের সম্মান মুসলমান শাসকদের কাছে অনেক বেশি ছিল। এবং উলেমা শ্রেণীর বিভিন্ন মানে চর্চা, ধর্মীয় চর্চাগুলো সেখানে রাজ দরবারে অনেক সমাদরে গ্রহণ করা হতো। মুসলমান শাসকগণ তাদের বিশেষ শ্রদ্ধা করতেন, অর্থাৎ সৈয়দ বংশের লোকদের এবং উলেমা শ্রেণীদের লোকদেরকে মুসলমান শাসকরা বিশেষভাবে শ্রদ্ধা করতেন। অর্থাৎ তাদেরকে ধর্ম চর্চার জন্য বা জ্ঞান গরিমার জন্য তারা বিভিন্ন ইসলামী শিক্ষায় অভিজ্ঞ হতেন এবং তাদের মধ্যে যে ধর্ম বিষয়ক অন্যান্য কর্মচারী নিয়োগ করা হতো, তারপর শেখগণ ধর্মীয় এবং আধ্যাত্মিক বিভিন্ন বিষয়ে জনগণকে জ্ঞান দিতেন বা তাদেরকে শিক্ষা দিতেন, যার জন্য মধ্যযুগে বাংলার মুসলমান সমাজের অগ্রগতির ক্ষেত্রে অর্থাৎ মুসলমান সমাজ যে অগ্রগতি লাভ করে সেক্ষেত্রে এই শ্রেণীর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। মধ্যযুগে মুসলমান সমাজের যে একটা অভিজাত সম্প্রদায় গড়ে উঠেছিল এবং কিভাবে গড়ে উঠেছিল, তাদের যোগ্যতা, অভিজ্ঞতাকে এবং জ্ঞানের দ্বারা নিজেদের যে সাধারণ মানুষ থেকে তারা আলাদা একটা শ্রেণী হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে সক্ষম হয়। এবং কিসের জন্য হয়? তাদের জ্ঞানের জন্য, তাদের অভিজ্ঞতার জন্য, যোগ্যতা অনুযায়ী তারা সাধারণদের চাইতে একটু আলাদাভাবে নিজেদেরকে উপস্থাপন করতে শিখে। এই সময়টাতে সুলতান গিয়াসউদ্দিন ইউসুফ খলজি এবং সুবেদার মুর্শিদ কুলি খান ছিলেন তাদের মধ্যে একজন উজ্জ্বল দৃষ্টান্ত। এই যুগে সামরিক এবং বিচার বিভাগ অর্থাৎ সামরিক বিভাগ এবং বিচার বিভাগের উচ্চ পদস্থ যারা কর্মচারী ছিলেন তাদেরকে সরকারি অভিজাত শ্রেণী গড়ে উঠেছিল এবং নিম্ন শ্রেণীর সরকারি যে কর্মচারী নিয়ে মধ্যবিত্ত শ্রেণী সৃষ্টি হয়। এছাড়া কৃষক, তাঁতি, জেলে বা অন্যান্য শ্রমিক শ্রেণী, এদেরকে নিয়ে তৃতীয় শ্রেণী অর্থাৎ নিম্ন শ্রেণী গড়ে ওঠে। এই শ্রেণী বিন্যাস মধ্যযুগীয় মুসলমান সমাজে একটা বড় ধরনের একটা প্রেক্ষাপট ছিল। মুসলমান সমাজে অনেকগুলো সামাজিক অনুষ্ঠান বা আচার অনুষ্ঠানগুলো পালন করা হতো এবং সেখানে এই মুসলমানরা যেমন এর মধ্যে ছিল যে মুসলমান সমাজরা নবজাতক শিশুকে, একটা শিশুর জন্ম হলে সেই শিশুর নামকরণকে কেন্দ্র করে অনুষ্ঠান পালন করতো এবং সেটাকে বলা হতো নামকরণ যে অনুষ্ঠান। এর মধ্যে ছিল আকিকা, খতনা, এগুলো নিয়ে সেই সময় মধ্যযুগীয় মুসলমান সমাজের একটা আনুষ্ঠানিকতা পালন করতো। এছাড়া তাদের ধর্মীয় অনেক রীতিনীতি পালন করা হতো, যেমন হচ্ছে বিভিন্ন যে মহরম বা এই ধরনের শবে মিরাজ, শবে কদর, এই সময়ে যে এখন যেমন ধর্মীয়ভাবে পালন করা হয় ঠিক সে সময় মধ্যযুগীয় মুসলমান সমাজ অনেক আনুষ্ঠানিকতার সহিত এগুলো পালন করত। এছাড়াও ধর্মীয় সামাজিক রীতিনীতি যেমন মৃতদেহকে কবর দেওয়া, যেটা এখনো প্রচলিত আছে এবং সেই সময়ও মধ্যযুগে ছিল এবং সে কবর দেওয়ার মাধ্যমে তারা এটা তাদের এবং কবরটা দেওয়ার পরে তাদের আত্মার শান্তির জন্য কি করা হয়, কোরআন পাঠ করা হয়, মিলাদ পড়ানো হয়, সেটা মধ্যযুগেও মুসলমান সমাজে প্রচলিত ছিল। এছাড়াও মধ্যযুগে মুসলমান সমাজরা অর্থাৎ মুসলমানরা ছিল ভোজন বিলাসী। এখনো বাঙালি যেমন খাদ্য ভালোবাসে, ঠিক সে সময়ও মুসলমান সমাজ যে রীতিটা ছিল যে
খাদ্যটা প্রিয় ছিল। তাদের খাবারের তালিকায় ভাত, মাছ, মাংস, রুটি, শাক, ডাল, সবজি সহ অনেক মুখরোচকর খাবার, যেটা এখনো বাঙালির মধ্যে বিরাজ করে, যেটা আছে সেটা ঠিক ওই মধ্যযুগ থেকেই চলে আসছে। এছাড়া তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় আজকের মতোই মধ্যযুগে এমন ভাবে খাবার গ্রহণ করা হতো, এবং সেখানে যে তাদের খাদ্যের জন্য এখন যেমন আমরা মাছ, মাংস, পোলাও করলো, এগুলো এখনো বাঙালি সমাজে প্রচলিত যে পুরোদমে খাবার হিসেবে আয়োজন করা হয়, সেসব মধ্যযুগে ছিল। এবং খাদ্য হিসেবে যে রুটির ব্যবহার, সেটাও মধ্যযুগে ছিল। এছাড়া তখনকার সমাজে খিচুড়ি, অর্থাৎ যে খিচুড়িটা সে সময় একটা জনপ্রিয় খাবার ছিল, এবং এই খাবারটা রেওয়াজ, যেটা এখন বর্তমান আমরা এই আধুনিক যুগে সমাজে দেখতে পাই। অভিজাত মুসলমানরা মধ্যযুগে, এখন আমরা যদি মধ্যযুগ থেকে আজকে আধুনিক যুগেও মুসলমান সমাজের সাথে মিলাই, তাহলে তাদের পোশাক, আচার আচরণ সবগুলোই মিল পাবো। অভিজাত মুসলমানরা পায়জামা এবং গলাবন্ধ জামা পরতো, তাদের মাথায় থাকতো পাগড়ি, পায়ে থাকতো রেশম ও সোনার সুতার কারুকাজ করা চামড়ার জুতা। এটা ছিল তখনকার মুসলমান শাসকদের একটা আভিজাত্যের প্রতীক। গরিব বা নিম্ন শ্রেণীর মুসলমান যারা ছিল, তারা লুঙ্গি, টুপি করত, যেটা বর্তমান সমাজের মধ্যেও এটা বিরাজ করে, এবং সেটা এখনো পোশাক আশাকের দিকে তাকালে আমরা এটা বুঝতে পারবো। এছাড়া মুসলমানদের যে রীতিনীতি, কালচার এবং তাদের জ্ঞান গরিমা, অভিজ্ঞতা, এগুলোর জন্য একটা পর্যায়ে মুসলমান সমাজ অনেক অগ্রগতির দিকে ধাবিত হয়, এবং তাদের অভিজ্ঞতা বা জ্ঞান গরিমার জন্য সমাজ ব্যবস্থাটা এত উন্নত হয় যে এই তাদের চারিত্রিক গুণাবলী এবং সততার জন্য বিশেষ খ্যাতি অর্জন করেছিল। এবং মুসলমান সমাজের যে গুণাবলীটা, এই গুণাবলীর জন্য যে খ্যাতিটা একটা সময় অর্জন করে, কিন্তু পরবর্তীতে বিভিন্ন শাসক গোষ্ঠীর একটা সময় বিভিন্ন নীতি, তাদের কৃষ্টি কালচার বা নিয়ম নীতিগুলো চেঞ্জ হতে থাকে, অর্থাৎ তাদের নেচার গুলো চেঞ্জ হয়ে যায়, এবং এই যে চেঞ্জ হয়ে আসে, চেঞ্জ হওয়ার কারণে তারা এই যেটা খ্যাতিটা অর্জন করেছিল, গুণাবলীটা, এটা শেষ পর্যন্ত মুসলমান সমাজ ধরে রাখতে পারেনি, যার জন্য পরবর্তীতে এটা সমাজ ব্যবস্থাতে প্রভাব বিস্তার করে। হিন্দু সমাজ, মধ্যযুগের হিন্দু সমাজ। মধ্যযুগে মুসলমান সমাজের মতোই হিন্দুদের মধ্যেও ঠিক ওই ধরনের কালচার গুলো বা আচার আচরণ গুলো, রীতিনীতি গুলো মুসলমান সমাজ থেকে তাদের মধ্যে প্রবেশ করে, এবং একটা সময় মানুষ মুসলমান সমাজের যে রীতিনীতি হিন্দু সমাজের ভাবধারায় অনুপ্রাণিত হয়, এবং পরবর্তীতে হিন্দুরা যখন আধিপত্য বিস্তার করে, হিন্দু সমাজের একটা সময় চলে আসে, হিন্দু সমাজের প্রভাবটা কমে আসার পরে সে পর্যায়ে এসে আবারও মুসলমান জাতির, মুসলমান শাসকরা সমাজ ব্যবস্থার কেন্দ্রে চলে আসে, কিন্তু চলে আসলেও এই যে হিন্দুদের যে কালচার বা হিন্দুদের যে রেওয়াজ, সেটা আবারও মুসলমান সমাজে ধীরে ধীরে থেকে যায়, এবং সংস্কৃতি হিসেবে সেটা আস্তে আস্তে রূপান্তরিত হতে থাকে। হিন্দু সমাজে জাতিভেদ প্রথা প্রচলিত ছিল, এবং এখানে জাতিভেদ প্রথাটা হিন্দু সমাজে অনেক কঠোর অবস্থানে ছিল। সেই সময় হিন্দু সমাজটাকে জাতিভেদ প্রথা দ্বারা ভাগ করা হতো। 4টি বর্ণ প্রথা বা সমাজ বর্ণ প্রথা, এবং বর্ণ প্রথাটা হিন্দু সমাজের মধ্যযুগে এতটা জোরালো অবস্থানে ছিল যে 4টি বর্ণতে হিন্দু সমাজটা ভাগ করা ছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই যে 4টা শ্রেণী, এই 4টা শ্রেণীকে প্রত্যেকটা শ্রেণী কেউ কোন শ্রেণীর সাথে নিজেদের তুলনা করতো না। তাদের সমাজ ব্যবস্থা, তাদের আচার আচরণ এবং তাদের ধর্মীয় যে রীতিনীতি, অর্থাৎ মনে করতো যে ব্রাহ্মণ শ্রেণী, সে সময় হিন্দু সমাজটাকে নিয়ন্ত্রণ করতো ব্রাহ্মণ শ্রেণী। ক্ষত্রিয়দের পেশা ছিল যুদ্ধ করা, বৈশ্যদের পেশা ছিল ব্যবসা বাণিজ্য করা, এবং শূদ্ররা ছিল কৃষিকাজে। এই যে কৃষিকে কেন্দ্র করে তাদের এই পেশাগুলো বা তাদের পেশাগুলো কিভাবে ভাগ করা হতো, সেই সময় এই বর্ণ প্রথাটাকে তারা অনেক নিয়ম কারণ হিসাবে মেনে নিত এবং সেটাকে অনেক কঠোর অবস্থানে রাখতো।
এছাড়াও সে সময় মধ্যযুগীয় হিন্দু সমাজে যে জন্ম মৃত্যু বিয়ে উপলক্ষে হিন্দুরা বিভিন্ন সামাজিক আচার অনুষ্ঠান পালন করতো, যেটা এখনো করে, এবং এই প্রতিটা অনুষ্ঠানেই বর্তমান কালের মতোই রক্ষণশীল হিন্দু সমাজে সেটা পালন করা হতো। সে সময় হিন্দু সমাজটা অত্যন্ত রক্ষণশীল ছিল, সেটা এখন যেটা ব্রাহ্মণ সমাজের মধ্যে বিরাজ করে। ব্রাহ্মণরা মনে করতো সমাজে তারা উঁচু শ্রেণী, এবং এই উঁচু শ্রেণী হওয়ার জন্য যারা অন্য যে বাকি যে তিনটা শ্রেণী আছে তাদের থেকে নিজেদেরকে আলাদা করে রাখতো। হিন্দু সে সময় মধ্যযুগে হিন্দু সমাজে যে মুসলমান সমাজের মতোই প্রথমে আমি যেটা বলেছি যে মুসলমান সমাজের ভাবধারাটা হিন্দুদের মধ্যে প্রবেশ করে, এবং এই ভাবধারাটা যেমন মুসলমান সমাজের বিয়েটাকে একটা সামাজিক অনুষ্ঠান হিসেবে মনে করা হতো, ঠিক হিন্দু সমাজেও বিয়েটাকে একটা সামাজিক অনুষ্ঠান হিসেবে গণ্য করা হতো। এবং হিন্দু সমাজের যে বিয়েকে কেন্দ্র করে বিভিন্ন যে অনুষ্ঠান এবং একান্নবর্তী পরিবার গড়ে ওঠে, এবং সে সময় ছিল যে সামাজিক রীতিনীতি পালন করা একটা প্রচলিত, যেটা বর্তমান রক্ষণশীল হিন্দু সমাজে লক্ষ্য করা যায়। সন্তান জন্মের পর ওদের রীতিনীতির মধ্যে এরকম ছিল যে একটা সন্তান জন্মের পর তাকে গঙ্গা জল দিয়ে ধৌত করতে হবে, না হলে পরিশুদ্ধ হবে না। তারপরে হচ্ছে ষষ্ঠ দিনে যে পূজা করার, অর্থাৎ একটা শিশু জন্মের 6 দিনের মধ্যে একটা ষষ্ঠী পূজা, এরকম পূজা করা হবে। ব্রাহ্মণ শিশুর পুষ্টি বর্ণনা করে তার ভাগ্য নির্ধারণ করবে, নাম করবে। তারপর 1 মাস পর বালক উত্থান পর্ব বলে একটা অনুষ্ঠান ছিল, সেটা করবে। 6 মাসের সময় করা হতো অন্নপ্রাশন, অর্থাৎ এখন যেটা করা হয় যে এটা হিন্দু সমাজের যে ভাবধারা যেটা মুসলমানের সমাজে প্রবেশ করেছে, ঠিক অন্নপ্রাশন, অর্থাৎ আমরা যেটা বলি যে মুখে ভাত দেওয়ার অনুষ্ঠান যেটা বলি, ঠিক সেটা আসছে হিন্দু সমাজ থেকে। এবং এটা 6 মাসের সময় এটা পালন করা হতো অন্নপ্রাশন। এবং একাধিক যে অধিকাংশ হিন্দু রমণী নিয়মিত উপবাস করে, তারপরে একাদশী পালন করতো, এগুলো হিন্দু সমাজে ছিল। এছাড়াও যে সাংস্কৃতিক ক্ষেত্রে সে সময়, অর্থাৎ সে যুগে হিন্দু সমাজের নারীদের তেমন কোনো অধিকার ছিল না, তারা কোনো সম্পত্তির উত্তরাধিকার হতে পারত না। এবং সে সময় হিন্দু সমাজে সতীদাহ প্রথা প্রচলিত ছিল। সতীদাহ প্রথা হচ্ছে যে স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে তার চিতায় পুড়িয়ে মারা হতো, অর্থাৎ সহমরণে যেতে হতো। এটা ছিল হিন্দু সমাজে অত্যন্ত কঠোর একটা পন্থা, যে একটা জীবিত মানুষকে একটা মৃত মানুষের সঙ্গে পুড়িয়ে মারতে হবে। এটা ছিল অত্যন্ত হিন্দু সমাজের একটা কঠোর একটা অবস্থা, এবং সেখানে এই সতীদাহ প্রথাটা ছিল অত্যন্ত কঠোর অবস্থা। এই সতীদাহ, তাহলে সতীদাহ প্রথা কি? সতীদাহ প্রথা হচ্ছে যে স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে স্বামীর চিতায় পুড়িয়ে মেরে ফেলার যে প্রথা, সেটা হচ্ছে সতীদাহ প্রথা। এবং সে সময় মধ্যযুগের সাংস্কৃতিক ক্ষেত্রে যে হিন্দু নারীদের কৃতিত্ব ছিল অনেক বেশি, অর্থাৎ সে সময় এখনো আমরা বর্তমান হিন্দু সমাজের দিকে যদি দেখি, যে সংস্কৃতির কারণে হিন্দু নারীরা তারা অনেক অনুষ্ঠান বা নাচ গান বা আনন্দ ফুর্তির মধ্যে দিয়ে তারা জীবনযাপন কাটাতো, এবং যেটা বর্তমানে হিন্দু সমাজের মধ্যে দেখা যায়। মধ্যযুগীয় হিন্দু সমাজের যে খাদ্য ব্যবস্থা, এই খাদ্যের সঙ্গে বর্তমানে হিন্দু সমাজের খাদ্যের তেমন পার্থক্য ছিল সেটা না। ভাত ছিল তাদের প্রধান খাদ্য, এবং যেটা এখনো রয়েছে। এখনো বাঙালি সমাজের যে ভাত, বাঙালির প্রথম খাদ্যটা হচ্ছে ভাত, রুটি, মাছ, মাংস, ঠিক যেটা মধ্যযুগ ছিল, আজকেও সেটা বিরাজ করছে। এছাড়া হিন্দু সমাজের যেটা খাবারের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যে তারা গরুর মাংসকে এখনো রক্ষণশীল হিন্দুরা, অর্থাৎ হিন্দু সমাজে এটা গরুর মাংস ভক্ষণ নিষিদ্ধ, এবং তারা মনে করে এটা চরম অধর্মের কাজ। তারা ধর্মকে এটা গরুর মাংস খেলেই তাদের কি হবে, ধর্মীয় ভাবে তাদের চরম অধপতন হবে। এটা সেই সময় সমাজে চরম বিরাজ করতো, যেটা আজকের বর্তমান সমাজেও হিন্দু সমাজ এটা মেনে চলে। হিন্দু সমাজে এছাড়াও সতীদাহ, বর্ণ প্রথা, জাতিভেদ প্রথা ছাড়াও, সতীদাহ প্রথা ছাড়াও ছিল কলিঙ্গ প্রথা প্রচলিত ছিল। কলিঙ্গ প্রথা, এই প্রথা কি হতো হিন্দু সমাজে? কলিঙ্গ প্রথাটা কি আসলে? কলিঙ্গ প্রথা কুল থেকে আসছে। কলিঙ্গ, কুল হচ্ছে বংশ, এবং এই কুল বংশকে অর্থাৎ বংশমর্যাদাকে কেন্দ্র করে যে প্রথা চালু হয়, সেটা হচ্ছে কলিঙ্গ প্রথা। এই কলিঙ্গ প্রথার ফলে হিন্দু সমাজে যে বহু বিবাহ প্রচলন ছিল, এই প্রথাকে কেন্দ্র করে সে সময় হিন্দু সমাজটাকে কি হতো,
জন্য, অর্থাৎ তাদের এক বংশকে যে কোনো ভাবে রক্ষা করাটাই তাদের মেন দায়িত্ব ছিল। এই বংশকে রক্ষা করার জন্য হিন্দু সমাজটা বহু বিবাহ প্রচলিত ছিল এবং তারা একাধিক বিয়ে করত। এক কথায় তাদেরকে যে কোনো ভাবে হোক তাদের বংশ মর্যাদাকে ধরে রাখতে হবে এবং এই বংশকে ধরে রাখার জন্য এই বহু বিবাহ প্রথাটা সে সময়, যেটা এখন কিন্তু হিন্দু সমাজে এই বহু বিবাহ প্রথাটা নেই। এছাড়া এই সময়টাকে জনগণ হিন্দু সমাজের বিভিন্ন ধারণা, যে কোষ্ঠী গণনা করা, তারপর হচ্ছে বিভিন্ন জাদুবিদ্যা বা ঝাড়ফুঁক করা, সে সময় মধ্যযুগে মুসলমান সমাজে ওইগুলো রেওয়াজ ছিল এবং হিন্দুরাও বিভিন্ন হচ্ছে গঙ্গা জল দিয়ে পূজা করা, অষ্টমী দশমী এগুলো পালন করা, তারপর হচ্ছে ভাইফোঁটা, এগুলো যেগুলো ছিল সেগুলো তারা কঠোরভাবে পালন করতো। এছাড়াও এই সময় জনগণের মধ্যে যে ইন্দ্রজাল এবং জাদুবিদ্যা, অর্থাৎ ইন্দ্রজাল বলতে যে ছাড় হয় যে বিভিন্ন ম্যাজিশিয়ানদের যে ম্যাজিক দেওয়া এবং জাদুকরের যে ধারণা, জাদুকর যে একটা কোনো বিষয়ের উপরে জাদু দিয়ে বলে দিল যে এটা ছিল সে সময় সমাজ ব্যবস্থায় তাদের বিশ্বাস এবং চরম বিশ্বাস করতো তারা। বাংলার অর্থনৈতিক অবস্থা, ব্যবসা বাণিজ্য। মধ্যযুগে বাংলার যে অর্থনৈতিক সমাজটা এবং সে সময়ের বাংলার অর্থনীতিটার মূল উৎস কি ছিল? বাংলার অর্থনীতির মূল উৎস ছিল কৃষি। বরাবরই বাঙালি কৃষি নির্ভর এবং কৃষিকে কেন্দ্র করে বাঙালি জাতির আয় রোজগার অর্থাৎ তাদের জীবনটা পরিচালিত হয়। ঠিক মধ্যযুগেও অর্থনীতি সমৃদ্ধির মূল উৎস ছিল কৃষি। কৃষি প্রধান দেশ বলেই বাংলার অধিবাসীর বেশিরভাগ মানুষই কৃষক এবং তারা ওতপ্রোতভাবে কৃষিকাজের সাথে জড়িত। আর এই কৃষি নির্ভর কেন হয়ে ওঠে? যেহেতু বাংলা নদীমাতৃক দেশ এবং চিরদিনই প্রকৃতির যে অবিকল আশীর্বাদ, তার এখানকার কৃষি ভূমির বেশ নির্ভর। এই প্রকৃতির আশীর্বাদের কারণে কৃষি ভূমিটা বেশ উর্বর হয়ে ওঠে এবং এখানে উৎপন্ন যে ফসলগুলো, এই ফসলগুলোর জন্যই যেমন ধান, পাট, গম, তুলা এগুলো প্রচুর পরিমাণে উৎপন্ন হতো। কৃষি দ্রব্যের মধ্যে পেঁয়াজ, রসুন, হলুদ এগুলো ছিল উল্লেখযোগ্য। এছাড়া যে খেজুর বা ফলমূল এখনো যেটা প্রচুর পরিমাণে উৎপন্ন হয় ঠিক তখনও ছিল। এবং বাংলার এজন্য বলা হয় যে বাংলার অর্থনীতি সমৃদ্ধির মূল উৎস হচ্ছে কৃষি। কৃষি প্রধান দেশ বলে অধিবাসীর বৃহত্তর অংশ যে আজও কৃষক এবং অনেক শিল্পের দিকে ধাবিত হলেও গ্রাম বাংলার বেশিরভাগ মানুষের পেশা কৃষি রয়ে গেছে। এবং সে সময় যে বাংলার মাটিতে কৃষি দ্রব্যের যে প্রাচুর্য ছিল, কৃষি দ্রব্যটা যে পাওয়া যায় এটা প্রচুর পরিমাণে উদ্ধৃত বিভিন্ন রপ্তানি করা হতো উদ্ধৃত অংশটা। এবং মুসলমান শাসনকালে যে বস্ত্র শিল্পের প্রচুর ছিল, উন্নত ছিল এবং নির্মাণ শিল্পের কারখানা ছিল, এগুলো মধ্যযুগের সমাজ ব্যবস্থার অর্থনীতিকে নিয়ন্ত্রণ করত। এছাড়াও ছিল যে বিদেশে প্রচুর বাংলার বস্ত্রের চাহিদা ছিল, অর্থাৎ বস্ত্র শিল্পে উন্নত থাকায় বিদেশে বস্ত্রের যে চাহিদা এবং বাংলার যে এই বস্ত্রের সাদা কাপড় তৈরি করা হতো রপ্তানির জন্য এবং বস্ত্র শিল্পের প্রধান প্রাণকেন্দ্র হয়ে ওঠে ঢাকা মসলিন শিল্পের জন্য বিখ্যাত হয়ে ওঠে। এবং এই মসলিন শিল্পের থেকে যে মসলিন কাপড় তৈরি হতো এটা প্রচুর চাহিদা ছিল ইউরোপে, অর্থাৎ ঢাকার সেই বিখ্যাত মসলিন বস্ত্রের চাহিদা ইউরোপে প্রচুর ছিল এবং এটা প্রচুর পরিমাণে রপ্তানি করা হতো। এই বস্ত্রটা এত সূক্ষ্ম ছিল যে 20 গজ কাপড় একটা নস্যি কোটার মধ্যে পুড়ে রেখা যেত। তার এই শিল্পটা যে কি পরিমাণ উন্নত ছিল, যদিও আজকে মসলিন শিল্প সেই শিল্পটা বিলীন হয়ে গেছে, তবুও বাংলায় যে বস্ত্র শিল্প অর্থাৎ পোশাক শিল্পে উন্নত, আজকের বাংলাদেশেও যে পোশাক শিল্পের সর্বোচ্চ অর্থনৈতিক উপার্জনের একটা খাত, ঠিক সে সময় বস্ত্রের গুণ এবং মানের জন্য বাংলার যে বস্ত্র শিল্পের যে গুণটা এবং এর মানটা বিচারের জন্য এটার চাহিদাটা বিদেশে প্রচুর। মধ্যযুগে বাংলা যে রকমারি ক্ষুদ্র শিল্প ছিল এবং সেখানে ক্ষুদ্র অর্থাৎ কুটির শিল্পের যে প্রচলন, এই কুটির শিল্পের জন্য বিখ্যাত ছিল এবং বিভিন্ন গৃহে বাঙালি নারীরা বা ছোট ছোট শিল্প
যে যেমন বিভিন্ন লোহার তৈরি, তারপর হচ্ছে ছুরি, কাঁচি, কোদাল, এগুলো তৈরি করা হতো। কাগজ দিয়ে বিভিন্ন ধরনের কাগজ তৈরি, ইস্পাত, তারপরে গালিচা, এই কুটির শিল্পগুলোর সাথে ছিল রৌপ্য, স্বর্ণ, কাঠ, ব্রোঞ্জ, এগুলো ইত্যাদি যে শিল্পের যে নৈপুণ্যতার পরিচয় দিয়েছে সেটার জন্য প্রচুর সুখ্যাতি ছিল বাংলায়। এছাড়া ছিল ঢাকার শাঁখারি পট্টি, যেটা সেকালের কথা স্মরণ করিয়ে দেয়, এবং এই শাঁখারি শিল্পের জন্য কোথায় বিখ্যাত? ঢাকায়, যেটা আজও এই শাঁখারি পট্টিটা, এই শাঁখারি শিল্পটার প্রভাব সারা মানে বিশ্বে জড়িয়ে আছে। বাংলার কৃষি ও শিল্প পণ্যগুলো যে প্রচুর বিদেশে চাহিদা ছিল, তার বাণিজ্যিক তৎপরতা নিয়ন্ত্রণ করত মুসলমান শাসন আমল থেকে, এবং সেখানে প্রচুর প্রসার লাভ করেছে এই রপ্তানির মাধ্যমে। এবং সেখানে কাপড় ছিল, রেশমি বস্ত্র, তারপরে চাল, চিনি, গুঁড়া মশলা, তামাক, চা, কাঠ, সুপারি, এগুলো ছিল রপ্তানি দ্রব্যের মধ্যে। এবং তখন বাংলার যে দাস প্রথা বা দাস ব্যবসা, এই ব্যবসাটাও প্রচলিত ছিল। এছাড়া ব্যবসা বাণিজ্যের সাথে সাথে পরবর্তীতে চলে আসে ব্যাংকিং প্রথা, অর্থাৎ বাংলায় আমদানি রপ্তানি করার জন্য এখানে ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠে বাণিজ্যের জন্য, অর্থাৎ বাণিজ্যকে কেন্দ্র করেই এখানে ব্যাংকিং প্রথার বিকাশ ঘটে। সমগ্র মধ্যযুগে বাংলার দ্রব্য সামগ্রী ছিল সস্তা, এবং এই সস্তা দ্রব্য সামগ্রীটার জন্য যে বাংলার প্রচুর সম্পদের প্রাচুর্য গড়ে ওঠে, যার জন্য 14 শতকে বিখ্যাত ভ্রমণকারী ইবনে বতুতা লিখেছেন যে সমগ্র পৃথিবীর মধ্যে একমাত্র বাংলাতে সবচেয়ে সস্তায় জিনিসপত্র পাওয়া যেত। এদেশে যে ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করতো তা আরবীয়, তারা কারা নিয়ন্ত্রণ করতো আরবীয় এবং পারসিক বণিকরা। অর্থাৎ বাংলার যে ব্যবসা বাণিজ্যটা গড়ে ওঠে তা কিন্তু বাংলার স্থায়ী জনগণের জন্য না, এখানে আরব এবং পারস্যের সাথে এই বাণিজ্য প্রথাটা গড়ে ওঠে, এবং বাণিজ্যের যে আমদানি রপ্তানি নিয়ন্ত্রণটা করতো তা মূলত আরবীয় পারস্যীয় বণিকদের দ্বারাই প্রভাবিত ছিল। পরবর্তীতে এই যে বাণিজ্য, এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্থানীয় কোনো অস্তিত্ব পাওয়া যায় না, এবং এই বাণিজ্যটা নৌ বাণিজ্যের যে একচেটিয়া কর্তৃত্ব ছিল সেটা তাদেরই ছিল। কাদের ছিল? আরবীয় ও পারস্যদের। পরবর্তীকালে পর্তুগিজ ও অন্যান্য বণিকেরা আধিপত্য বিস্তার করতে থাকে, এবং এই ছিল মধ্যযুগে বাংলার অর্থনৈতিক অবস্থা। এরপরে স্থাপত্য চিত্রকলা দেখব। মুসলমান শাসকগণ ইসলামের ঐতিহ্যকে ধরে রাখার জন্য, অর্থাৎ সে সময় মধ্যযুগীয় যে মুসলমান শাসকরা তাদের ইসলামকে কেন্দ্র করে তাদের শাসন ব্যবস্থার যে প্রভাব বিস্তার করত, সেই ইসলামের গৌরবকে সুপ্রতিষ্ঠিত করে রাখার জন্য, স্মরণীয় করে রাখতে তাদের বিভিন্ন প্রাসাদ, দরগা, মসজিদ, মন্দির, এগুলো মুসলমান শাসকরা যে প্রাসাদ তৈরি করতো, কবর, দরগা, এগুলো তৈরি করতো। এই মসজিদকে মুসলমান শাসকরা মনে করতো যে মসজিদ তৈরিটা অত্যন্ত পুণ্যের একটা কাজ, সেই জন্য তারা সেই সময় প্রচুর স্থাপত্য শিল্পের বিকাশ ঘটে। এবং স্বাধীন বাংলায় মুসলমান শাসক, এখানে পাশে যে স্থাপত্য শিল্প দেখা যাচ্ছে, এটা ছিল সেই সময় মুসলমান শাসকদের তৈরি আদিনা মসজিদ। এই স্বাধীন বাংলার মুসলমান সুলতানদের রাজধানী প্রথমে ছিল গৌড়। প্রথমে রাজধানী গড়ে ওঠে গড়ে, পরে পান্ডা, এবং পরবর্তীতে পাটনা থেকে আবার গড়ে চলে আসে। সুলতান সিকান্দার শাহ এই আদিনা মসজিদ নির্মাণ করেন, এবং এই আদিনা মসজিদ নির্মাণ 1369 খ্রিস্টাব্দে সিকান্দার শাহ আদিনা মসজিদের নির্মাণ কাজ। এই মসজিদটা ছিল মসজিদের উত্তরে সিকান্দার শাহের কবর ছিল, অর্থাৎ তারা যেহেতু মসজিদ নির্মাণকে পুণ্যের কাজ মনে করতো, এবং মসজিদের পাশে তাদের কবরটাকে তারা আরো পুণ্যের কাজ মনে করতো। ঢাকা থেকে 15 মাইল দূরে সোনারগাঁয়ে গিয়াসউদ্দিন আজম শাহের মাজার রয়েছে, অর্থাৎ গিয়াসউদ্দিন আজম শাহের কবর কোথায়? ঢাকা থেকে 15 মাইল দূরে, কোথায়? সোনারগাঁয়ে। এই কবরের নিকটে 5টি দরগা ও 5টি মসজিদ ছিল, এটাকে বলা হতো 5 পীরের দরগা। এইটা সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের মাজার। সুলতান জালালউদ্দিনের শাসনকালে যে নির্মাণ স্থাপত্য শিল্পটা, সেটা ছিল যে 1 লাখি মসজিদ। 1 লাখি মসজিদ, এটা নির্মাণ কাজ ছিল 1418 থেকে 1423 খ্রিস্টাব্দ। তখনকার দিনে কেন 1 লাখি বলা হয়? আসলে এটা ছিল তখনকার দিনে 1 লাখ টাকা ব্যয় করে এটা নির্মাণ করা হয়, যার জন্য এটাকে বলা হয় 1 লাখি মসজিদ। এটা আসলে কোনো মসজিদ ছিল না 1 লাখি, এটা বলা হয় মসজিদ, কিন্তু এটা ছিল আসলে কবর। 1 লাখি মসজিদের না আসলে কি
এটা একটা কবর। এখানে তার স্ত্রী পুত্রদেরকে সমাহিত করা হয় কার? সুলতান জালালউদ্দিনের। তাহলে আজকের আলোচনা ছিল এখান থেকে শেষ, এবং এ পর্যন্ত তোমরা যা দেখলে তা থেকে আমরা দেখার চেষ্টা করব যে আজকে কতটুকু তোমরা শিখতে পেরেছো। মূল্যায়ন কি ছিল? আকিকা কি? আকিকা কি? আমি প্রথমে বলেছি যে নবজাতক শিশুকে নামকরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে যে অনুষ্ঠানটা পালন করা সেটা হচ্ছে আকিকা। কারা ভোজন বিলাসী? বাঙালিরা ভোজন বিলাসী। মধ্যযুগে হিন্দু সমাজে জাতিভেদ প্রথায় প্রধান কয়টি বর্ণ অস্তিত্ব ছিল? 4টি। কোথায় মসলিনের প্রচুর চাহিদা ছিল? অর্থাৎ বাংলার মসলিন শিল্পের চাহিদাটা কোথায় ছিল? ইউরোপে। ব্রাহ্মণ চিকিৎসকদের কি বলা হতো? বৌদ্ধ বলা হতো। অর্থাৎ যারা ব্রাহ্মণ, যারা চিকিৎসার কাজে ছিল তাদেরকে বলা হতো বৌদ্ধ। বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির মূল উৎস কি ছিল? কৃষি। কৃষিকে কেন্দ্র করে বাংলার অর্থনীতিটা আবর্তিত হয়, তাই অর্থনৈতিক সমৃদ্ধির মূল উৎসটাই কৃষি। আগামী দিন টপলেস। আগামী দিন টপলেস 1 পড়া 7ম অধ্যায়ের আলোচ্য অংশ। অর্থাৎ টপলেস যতটুকু ক্লাস হলো ততটুকুর উপরেই প্র্যাকটিস করবে ভালোভাবে। এবং পরিশেষে সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।